বিয়ে ওয়ার্ডটার মিনিংটা যে কত বিশাল, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কথা ছিল ওই বাসায় যাবো না, সো বিয়ে ইজ পারফেক্ট। দেন আমার আমার কাজে ডেকে এনে বিয়ে করা হয়। তো এখন বিয়ের পরে কি করব, আমি তাকে তখনও সে দিচ্ছি যে তুমি তোমার মতো যাও, আমি আমার বাসায় যাই। ও বিয়েটা তো আর হবে না, সে ভেঙে গেছে, আমি বাসাকে আবুকে বলবো বিয়ে করে ফেলছি, তাতে আমার কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন না। আপনি চিন্তা করেন তখন আমার মাথায় বিয়ের জিনিসটা ঢুকছে না। তো আর যেই কথা সেই কাজ, আমি দুপুর সকালবেলা বিয়ে করি, বিকেলে আমি মা বাসায় চলে যাই। আর ও ওর ওর বাসায় চলে যায়। চলে যায়, হ্যাঁ। হ্যাঁ, কিছুই কিন্তু না এর ভিতরে, কিছুই হয় আপনি না। ওর সম্পর্কে জানতেন, ফ্যামিলি স্ট্যাটাস কি, কোথায় কি আছেন, হচ্ছে বিয়ে পর্যন্ত জানতেন? হ্যাঁ, আমি যেটা এতটুকু জানতাম যে ওরা 3 ভাই ছিল। ওর বাবা একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন। তাদের ফরিদপুরে একটা বাড়ি ছিল, 3 তলা ফাউন্ডেশন দিয়ে, শিক্ষিত পরিবার ছিল, ইটস ট্রু। এইটুকুই জানতেন? হ্যাঁ, ওর মাস্টার্স কমপ্লিট করা, তারা 3 ভাই মাস্টার্স কমপ্লিট করে। ওকে, ফাইন, হ্যাঁ। বাট হ্যাঁ, তার সংসার ছিল, তার টাকা তার বাবা অলরেডি রিটায়ার করেছিল। রিটায়ারমেন্টের টাকা দিয়ে অলরেডি বাড়ি করে ফেলেছে তারা। ওকে, ফাইন। আর কিছু না, ঢাকায় কিছু নাই, সে মেসে থাকে, এগুলো আমি জানতাম। তো আলটিমেটলি বাসায় ফেরত গেলাম। ফেরত যাওয়ার পরে আমার বাসায় তো হইচই লেগে গেছে। এখন বাসায় যে আমি ব্যাগ গুছাচ্ছি, কেন আমার কাপড় চোপড় যা আছে আমি নিয়ে যাও। তো আব্বু আমার হাত ধরে বলছে তুই কোথায় যাবি। তখন আমি বলেছি যে আব্বু আমি বিয়ে করে ফেলেছি। আব্বু মাথায় হাত দিয়ে, বিয়ে করেছিস মা, আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় না, তুই ছেড়ে দে, তুমি কিছু হবে না, তুই বাসায় আব্বু না পাগলের মতো করতেছিল, তুই যাইস না। আর আম্মু তো পিছন থেকে কত ভাষায় গাড়ি গ্যালাজ করতেছে, এইবার দেখছো তোমার বিয়ে হ্যান ত্যান, আসলে কি তুই বিয়ে করে আসছিস কি না, শুধু শুধু রাত থেকে আসছিস, এই টাইপের। তখন আব্বু বলছে না আব্বু আমি বিয়ে করে আসি। ছেলে কই, তুই ছেলের ডাকা। তা আমি ওরা ফোন দিলাম। ও ও ভয় পাচ্ছে, আমি কিনা আসে কিছু হবে না, আমার বাবা কিছু করবো। ও তো আপনার ফ্যামিলি সম্পর্কে জানতেন? সব জানতো। ওকে। ইভেন আমাদের গুলশান বাসা পর্যন্ত একদিন আসছিল, ওই শুটিং এর আগে। কথা বলতে, শুটিং এর আগে তো আসলে কথা বলতে হয়, তো এরকম কথা বলতে। তো ছেলেকে আমি ডাকালাম, ও আসলো। তো আব্বু বলতেছে তুমি ওকে ছেড়ে দাও বাবা, ও তুমি ওকে হ্যান্ডেল করতে পারবা না, তুমি ওকে ছেড়ে দাও। আপু তো ওনারা বিয়ে করছেন না। অ্যান্ড আমি আমি বলছি আবু তুমি এমন করছো কেন, তোমরা বিয়ে দিতে, আমি বিয়ে করছি, তোমরা তো এটাই চাচ্ছিল যে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি সবার অশান্তির মূল। আমার মতো তখন ওটাই ঘুরছিল ভাইয়া। তো আমি ব্যাগ গুছাবোই, আব্বু আবার তাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে না যদি আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো ব্যাগ গুছাচ্ছি, আমি নিচে নেমে যাচ্ছি ব্যাগ নিয়ে। আব্বু শুধু ওর হাত ধরে বললো বাবা আমি জানি না আসলে শ্বশুরের হাত দিয়ে কি বলে, আমার মেয়ে না মুরগির রান ছাড়া ভাত খেতে পারে না, তো তুমি প্লিজ ওকে মুরগির রান ছাড়া ভাত দিও না। ইউ হ্যাড, আমি জানি না হ্যাড বলবো কিনা, মানে বাবা বেঁচে আছেন কিনা। এক্সট্রাঅর্ডিনারি ফাদার, টু বি অনেস্ট। তখন আমি আমি আর বলবো তুমি কাঁদছো কেন, তুমি কাঁদতেছো কেন, আমার কাছে খুব ইজি ছিল বিষয়গুলো, তুমি কাঁদতেছো কেন। তো একথা বলে বলে আমি চলে যাই ওর সাথে। আব্বু আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, ঠিকানা ঠিকানা রেখে দিছে, ফরিদপুর আমাকে নিয়ে যায়। তো জীবনও ভাই লঞ্চ করিনি, ফরিদপুরে পদ্মা পেরোতে হয়, জীবনও ইয়ে দেখি নাই, কি বলে যে ফেরি পার হতে হয়, ফেরি দেখিনি। তো ওর বাসায় যখন আমাকে নিয়ে দাঁড় করে বলা হয় যেরকম আমি বিয়ে করেছি, মাত্র 42 দিন হয়েছে ওর মা মারা গেছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কারণ ও 3 ভাইয়ের মধ্যে মেজো ছিল, বাট ওর বড় ভাই তখনও বিয়ে করেননি। একটু মেন্টালি প্রবলেম ছিল বলাতে, ওই আসলে বড় ছেলের দায়িত্বে ছিল। আমার শ্বশুর ওয়াও ছিলেন, সিম্পলি ওয়াও। আমি আব্বা ডাকতাম। আমার বাবার পরে যদি লেখা আমি কোনো সেকেন্ড ফ্রেন্ড পেয়ে থাকি সেটা শুনি। বিউটিফুল। তো মানুষ সবসময় শ্বশুরবাড়ির সম্বন্ধে বাজে বলেন, আমি যদি আমি জানি আমি এখানে একটু ডিফারেন্ট, তার উপর থেকে ওয়াও ছিল। আমার বাবা 15 দিনের মাথায় আমার বাবার মামাকে পাঠায় দেখার জন্য ছেলের ফ্যামিলি। ইয়ে কি ও? 15 দিন কথা বলে না, শুধু আমার বাবা কথা বলে, কেউ আমার সাথে ফোনে কথা বলে না, রাগ। হ্যাঁ, তো পাঠায় কি অবস্থা দেখে ঠেকে আসে, তো পছন্দ হয়, আসলে তো পরিবারটা পছন্দ হওয়ার মতো ট্রু। কারণ আমার বাবা কখনো বড় মেয়েকে যে টাকা পয়সা দেখে বিয়ে করেছেন তা না, সে সার্টিফিকেট দেখতো আর ফ্যামিলির গোড়াটা কেমন। ওরাও একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, ট্রু। দেন হচ্ছে বাসা থেকে আমার বাসায় আমাকে আমাকে আনানো হয়। ওখান থেকে? ওখান থেকে আব্বু আবার লোক পাঠায়, সব পরিবার খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে আমাকে আনানো হয়। তো ফ্যামিলিক্যাল ভাবে তো সবাইকে ডেকে বিয়ে দিতে হবে, আমি যে আবার এই কাজ করেছি আমার ফুপি চাচারা কেউ জানে না, শুধু আব্বু আম্মু আমার ভাই বোন তারা এই জানে। কারণ গুলশান আর মিরপুর একটু ডিস্টেন্স আছে, তো চাইলে আপনি কথা লুকাতে পারেন। তো তো এখন সবাই জানাজানির আগে তো আমাকে নিয়ে আসা হয়, ছেলে পছন্দ এটা সেটা, কয় টাকা স্যালারি পায় এটা সেটা, তো মিথ্যা বলতে হবে। তো আব্বু বিয়ের শাড়ি কিনে দেয়, পার্লারে পাঠায়, ছেলে বান্ধবী থেকে সব কিছু কিনে নিয়ে এসে ঘরোয়াভাবে একটা কাবিনের অ্যারেঞ্জমেন্ট করে আব্বুরা বুঝে আব্বুরা বিয়ে দিয়েছে, যাতে তাও আমাকে কেউ খারাপ কিছু না বলে। না বলে। ফ্যামিলি সম্মান, আসলে ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ভাই অনেক কিছু করতে হয়, অনেক কিছু মুখে চেপে সহ্য করতে হয়। ট্রু, এগ্রিড। বিয়ে তো হয়ে গেল, ফ্যামিলি গেল, সবাই চলে গেল, ওইটাই ছিল আমাদের ফার্স্ট আসলে বাসরা আমাদের বাসায় আচ্ছা, 15-20 দিন পর। আচ্ছা।
আব্বু বা আমি যদি বুঝি আপনার বড়টা যেরকম, সেটা হচ্ছে আপনি এই বিষয়টা বুঝতেনও না, না তো ও আপনাকে কাজ কিছু কাজ বলে। করতো না কখনো মাথায়। রাইট। বুঝতাম না বলবো না, যেহেতু সিরিয়াল দেখি একটু হলেও বুঝি ভাইয়া। ওকে, সো আমরা সিরিয়ালের এত খারাপ গুণ বলতাম, আমার মনে হয় যে এরকম লোনলি যারা থাকেন তাদের জন্য সিরিয়াল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। ওকে। ছেলেকে ডাকাইছে, ডাকায় জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত। এখন এটা আমি চ্যানেলের একটু গোপন কথা বলতে চাচ্ছি। ইউ ক্যান, নো প্রবলেম। যে স্যালারি আসলে একটু মোটামুটি কমই থাকে। তো আমরা যেটা বলি না বাজেট পাস করাই, এখন বাজেট থেকে আসলে যেভাবে মারা যায় টাকাটা ওইটি, এখন আমরা যেটা বলি সরকারি ভাষায় ঘুষ, আর প্রাইভেট চ্যানেলগুলোতে বাজেট থেকে আমরা টাকা মেরে মেরে যেভাবে আসলে আলগা টাকাটা ইনকাম করি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা প্রোগ্রামের বাজেট থাকে। কোনো একটা প্রোগ্রামের বাজেট থাকে, ওই প্রোগ্রামটার জন্য যে বাজেটটা পাস হলো সেই বাজেট থেকে যতটুকু পরিমাণ আমি নিজের জন্য টাকা নিয়ে মারা যায়। একটু সব প্রডিউসার করেন আমি ঠিক বলবো না, বাট আপনার ক্ষেত্রে বোধহয় আপনি এরকম একটা সব প্রডিউসারই করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাই, আপনি প্রডিউসার ওয়াইফ ছিলেন বলে আপনি হয়তো এটা বলতে পারছেন, বাট আমার রেডিওর জায়গায় আপনি আমার এটা বলাটা উচিত হবে। না না না, Okay. আমি আগে বলেছি বাজেট আমি মিউট করে দিয়ে। ওকে, রাইট, জাস্ট ফান। আপনারা এটাকে সিরিয়াসলি নিয়েন না, সব প্রডিউসার এটা। এটা আসলে সবে জীবন ক্ষেত্রে সবাইকে অনেক কিছু করতে হয়, আর যারা অনেক উপরের লেভেল উঠেছে তারা এগুলো করে করে উঠেছে, সেটা এমন এমন কোনো ইটস ইউর অপিনিয়ন, আমি আপনার অপিনিয়ন রেসপেক্ট করি, বাট বিলিভ করবো কিনা সেটা আমার স্বাধীনতা আছে। দিদি তা করলে কিছু করেন না। Right. তো আব্বু বলে তোমার সিম্পলি স্যালারি বলো আমাকে 12,500। তো ওইটাও বলতেছিল কিভাবে যে আমার আউট ইনকাম আছে, এটা বলতেছিল। হ্যাঁ এটা বলেছে অটো ইনকাম সহকারে মোট খুব বেশি তখনও থাকে না। তখন কিছু বেশ কিছু চ্যানেল মাত্র আসতেছে অন ইয়ারে, তারা লোক নিবে এই কয়টা ছাড়া। বিয়ে করলেন কত সালে? 2005। 2005-এ 12,000 টাকা কিন্তু খারাপ না, ভালো। আমার বাবার কাছে এটা আমার মেয়ের একটা ড্রেসের দাম। এক্স্যাক্টলি, আপনার বাবার তুলনায় তো 12 টাকা আমি এসেছি, এটা কিছুই না। ওকে, তো আমার বাবা বলছে তুমি আমার মেয়ের একটা ড্রেসের দাম কত তুমি জানো? ওর আপটো বাটন তো তোমার 2 মাসের স্যালারি লাগবে। Right. তো তুমি ওকে বিয়ে করলে তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। তাহলে তুমি ওকে বিয়ে করেছো? ও জেনে আসছে আমার কাছে, ওর সে ছিল। তো আমি একটা চ্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা মেবি হয়ে যাবে। তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার কিছু হবে। ওর সে ছিল। তো আমাকে তখন আমার ভবিষ্যৎ কি, কারণ আমাকে ফরিদপুরে রাখবে, ও 3 মাসের সময় হলো, 3 মাসের মধ্যে ও ঢাকায় বাসা করে আমাকে আলাদা করে নিয়ে আসবে, এই টাইপের সে। আর অলরেডি গুলশানে যে দুটো ফ্ল্যাট, একটা আমার ভাইয়ের নামে, একটা আমার বোনের নামে, এই টাইপের রাখা হলো। তো অলরেডি ধানমন্ডিতে আমাদের ফ্ল্যাট ছিল, তো ওগুলো তো ভাড়া দেওয়া অবভিয়াসলি। তো 3 মাস আমাকে এখানে রাখা হবে, তো আমি ফরিদপুরে আবার চলে যাই। আমার বাবা অনেক কান্না করে, আমার মাও এত কান্না করে না। আমার বাবা হয়েছে তার, আমি আমার লাইফে বাবাকে যতবারই কাঁদতে দেখেছি আমার জন্য দেখেছি, আমার কোনো ভাই বোনদের জন্য না। অনেক কান্নাকাটি করে। আমি ফরিদপুরে ফেরত যাই। এর মধ্যে ঠিক 15 দিনের মাথায় সে হয় যে আমি প্রেগনেন্ট। মানে আপনার যেটা ছিল যে ইনিশিয়াল কনসিভ করা যেটা বলে, মানে কোনো ধরনের কোনো গ্যাপ ছিল না, আপনি কোনো বুঝতেন না, এবং কেন ও তো বুঝতো, কারণ 17-18 বছরের সিনিয়র ছিল। আমি তো জানি না, আমি জাস্ট এই জন্য তো আমি এখানে আসা। ওকে, যাই, হ্যাঁ, তারপর। হ্যাঁ, তো অলরেডি আমি প্রেগনেন্ট থাকি। তো এটা বুঝতেও তো 1-1.5 মাস টাইম লাগে। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। তো যতক্ষণ বুঝতে পারছি তখন আর ফেলার টাইম নাই, মানে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, 3 মাস ক্রস করে ফেলেছে। আচ্ছা। হ্যাঁ, তো এটা আমার আব্বু আম্মুকে যখন জানাই, আমার আব্বু হিউজ কান্নাকাটি করেছে। তুই মরে যাবি, তো তুই ওকে ঢাকায় নিয়ে আসতে বল, ঢাকায় নিয়ে আসতে বল, এই টাইপের। তো আমার বার্থডে থাকে, আমার এখনও মনে আছে ভাই, ওই 3 মাস আমি অনেক কষ্ট দেখেছি, খাওয়া দাওয়ার। আমি ওর দোষ দিব না, কারণ আপনাকে জেনে শুনে এসছেন। না আমি খাবারের কোয়ালিটি জেনে আসিনি, স্যালারি জেনে এসে। ঢাকা শহর বড় ভাজা ছিল, কিন্তু সেটা যেটা ঢাকা শহরে কি আছে না তো সেটা জেনে এসেছি, এত কিছু না। ওকে, হ্যাঁ, বলেন তারপর। তো আমার ওজন 45 হয়ে যায় প্রেগনেন্ট অবস্থাতে। আচ্ছা, It's horrible. প্রেগনেন্ট অবস্থায় 45 তো কিছুই না তাহলে। আমি এরকম শুকনো ছিলাম, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি যখন ঢাকায় আসার জন্য ও প্রেশার দিচ্ছিল আব্বু আম্মুরা, ও আমাকে আনবে না। তো পরে বাবাই প্রথম তার সাথে রাগ করে বিহেভ করে কথা বলে, ফোন করে, তুমি যদি আমার মেয়েকে না নিয়ে আসো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু আনাবো সাথে তোমাকে পুলিশে ধরাবো, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিচ্ছ না কেন। আব্বু অস্থির হয়ে যাচ্ছিল, প্রেগনেন্ট আমার মেয়ে, শাশুড়ি নাই, যে ননটা রান্না করতেছে তারও বয়স 16-17 বছর, তারও বিয়ে হয়নি। ডিফিকাল্ট সিচুয়েশন, হ্যাঁ। ছোট ছেলে মানুষ কী বুঝে, তারা কি খেতে পছন্দ করে এরকম। তো আমার বার্থডে ছিল 21শে জুন, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই একটা দিনই হয় 365 দিনে। তো আমি 21শে জুনের দিন আমার দেবরকে সাথে নিয়ে বাসায় আসে। আমার দেবরও অলরেডি তখন মাস্টার্স কমপ্লিট করা, অনেক এজে বড় তারা, বাট আমি অনেক তুই করে বলতাম, অনেক ফ্যামিলি রিলেশন ছিল। ও আমাকে অনেক বলতো তুই আমাকে আপনি করে বল, আমি ওটা বলতাম তুই যা ফোর দেবর তো সরি, এই টাইপের। তো 21শে জুন আমার বাসায় আসি, আমি এসে দেখি আমার বাবা
না বলে আসি, সারপ্রাইজ ছিল ওটা, না বলে ঢাকায় চলে আসি, ওকে নিয়ে আসি, বাট আব্বুকে জানাই যে আমি আজকে আসতেছি। এসে আমি সোজা বাসায় ঢুকে দেখি যে আমার বাবা আমার বেডরুমে, আমি যে জায়গাটায় ঘুমাই ঠিক সেই জায়গাটায় বিছানায় এরকম উঠে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা। এবং প্রতিদিন উনি সন্ধ্যা পর্যন্ত এখানেই শুয়ে থাকেন। সন্ধ্যার পরে তার বেডরুমে আসে। হ্যাঁ। তো আমাকে দেখে আমার বাবা কান্না করে দেয়, বিকজ অফ আমার শরীর স্বাস্থ্যের, আমার ড্রেসের কোয়ালিটি এগুলা দেখে। আর আম্মু, ওই প্রথম আমি বুঝেছিলাম আম্মু আমাকে আদর করে। মিস করেছে স্বাভাবিকভাবে। আম্মু দেখি কান্নাকাটি শুরু করছিল, চিল্লাপাল্লা, উল্টা ওই যে তখনও রাগ করতেছিল, ওকে নিয়ে বিয়ে করছিস, কি অবস্থা করছে, আমার বিয়ে না খায় মায়েরা ফেলতেছে, এটা বলতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে কিন্তু আমার নামে বদনাম করতেছে। এখন বুঝছিস কোথায় গিয়ে বিয়ে পড়ছিস, সে কাঁদতেছে, আমি দেখতেছি আমার মা আমার জন্য কাঁদতেছে, কিন্তু আমাকে বকতেছে। এই প্রথম বুঝছি যে সে আসলে আমাকে আদর করে। আমি ভুল শাসনটাতে আমি ভুল বুঝেছি। রাইট। আমি এটাও বলতে চাই প্রত্যেকটা সন্তানদের কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে যেভাবে বলতে চাই যে সবাইকে একভাবে ট্রিট করবেন না, প্রত্যেক সন্তানদের কাছেও বলতে চাই বাবা মার আসলে ভালোই চায়। রাইট। হয়তো ওই রাগারাগি করেন, কিন্তু রাগারাগি একটা আদর, Different হবে। ওইটাই ডিফারেন্ট। রাইট রাইট। তো তখন আব্বু সাথে সাথে হাফিজুর রহমান বাংলাদেশ গাইনির যে হেড, তার কাছে আমাকে নিয়ে যে ডাক্তার দেখায়। তো তাকে বলেছে তোমার 3 মাস লাগবে না, তুমি বাসা নিবা কি নিবা জানি না, আমার মেয়েকে আমি ডেলিভারির আগে এখান থেকে যেতে দিব না। তো আমি আব্বুর কাছে থাকতে থাকি, ও সপ্তাহে শুক্র শনি এখানে এসে থাকে, বাকি দিন চলে যায়। ধানমন্ডিতে 2 নম্বরে আমার ফ্ল্যাট রেডি করা হলো। আব্বু ভাড়া বাসায় তার মেয়েকে দিবে না, 2টা কাজের মেয়ে রেডি করা হলো। তো আমার বেবি হয়েছে পরের বছরই 2006 ডিসেম্বরের 8 তারিখে। মানে বেবিটা ছিল আপনাদের? হ্যাঁ, ছেলে। বাহ, মাশাআল্লাহ। হ্যাঁ। আমি তো ভাই পালতে পারি না, আমার বাবা মা দুজন মাঝখানে নিয়ে ঘুমায়, আমি আমার বেডরুমে ঘুমাই। সো অ্যাট লিস্ট ইউ গট ইউর ফ্যামিলি ব্যাক। না, আমি আমার বাবা মার সাথে থাকতেছি, মাত্র হয় না 40 দিন তো পার করতে হয়। রাইট। এখন বাবা মা দুজন তাদের নাতিকে মাঝখানে নিয়ে ঘুমাতে ছিল মেয়ের মতো। আম্মু পালছে, কারণ ইমেচিউর চাল ছিল, 8 মাসেও হয়ে গেছে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। হ্যাঁ। তো এখন ওকে এভাবে করে নেওয়া লাগতো। ওর মানে এক কিছুও হয় নাই, ওহো। পয়েন্ট সামথিং তার গ্রাম ছিল, পাউন্ড ছিল, তো এইটুকু ছিল, তাকে এইভাবে রাখতে হতো। তো এই জন্য আম্মু আব্বু দুজনের মাঝখানে রাখতো, তাদের সন্তানের মতো। আমি আমার রুমে নাক ডেকে ঘুমাতাম এসি ছেড়া, বুঝতে না আসলে। বুঝতেছিলাম না আসলে বাবা মা। তো আমি আমার ফ্ল্যাটে চলে যাই, তো আব্বু 2টো কাজের লোক রেডি করে দিয়ে দেয়। আমার মেয়ে রান্না করতে পারে না, একটা বাবুর্চি একটা ঘরের কাজ করবে, আমার মেয়েকে দিয়ে রান্না করানো যাবে না, কাজের লোকের বেতন আব্বু দিয়ে দিবে উইথ কার। আমার এখনো মনে আছে 17 লাখ টাকা দিয়ে জি করলা কার আমাকে কিনে দেওয়া হয়, উইথ ফার্নিচার সহ, কার সহ, জামাই সহ আমাকে ফ্ল্যাটটাতে প্রথম উঠায় দেওয়া, আচ্ছা। উইথ কাজের লোক। বিপুর কি কোনো আপত্তি ছিল এই বিষয়গুলো নিয়ে? এমন কিছুতে না, শুধু বলতো কি দরকার ছিল তোমার আব্বুগুলো পাঠায় আমাকে ছোট করতেছে, জাস্ট বলার দরকার বলার ছিল। ওকে ফাইন। ভাইয়া এখন মানুষ টর্চার করে যত কিছু না, কখন যেন তার চাহিদা বলা লাগে, তো বলতেই হচ্ছিল, বড় আগে সবকিছু হয়ে যায়। সব পেয়ে যাচ্ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতে থাকি, আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার ফুপির বাড়িতে, কাজিন মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরে পরের দিন বাসায় আসি। তো পরের দিন সারাদিন কিন্তু আমি না খাওয়া, হুড়ে দৌড়াদৌড়িতে, তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো, ধানমন্ডিতে বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও। আমি কিন্তু অনেক ভাত খাতো, না এখনো, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না, পরিমাণে কম খাই যে কারণে মোটা হই না। ওকে। আমি বাসায় আসার পরে যখন আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমাদের কাজের মেয়ে বলছে আপু আমি না আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট ওটা মুখে নিবো, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাতে আমার রুমে আসছিল। বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল, তা আমি না ভাতের লড়াটা নিচে ফেলে দিয়ে আমি তাকে ভাবে আমি হয়তো আমি ভুল শুনছি। আমি যে কি বললাম, বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে এসেছিল। হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ে 1 বছর পার হয়ে 2 বছরে চলছে। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা। আমরা সবসময় কথাটা বলি যে জীবন গল্পের যে বিরতির বাঁকগুলো সেগুলো কোথায় কখন দাঁড় করিয়ে দেয় সেটা খুব বলা মুশকিল। অদ্ভুত একটা গল্প, চাপা কষ্ট, আনন্দ, ওনার বলার যে স্টাইল, সেখান থেকে চেঞ্জিং কিংবা সবচেয়ে বড় ধাক্কাটা বিয়ে, এবং তারপরে এখন যে ধাক্কাটা, সেটা নিশ্চয়ই আপনাদের যে অ্যাজিউম বা আমরা যখন একটা গল্প শুনি তখন একটা কল্পনা করি এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে। তো জীবন গল্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম, সৃষ্টিকর্তা যখন আমাদের
মানে যদি বলি যে নাটক যখন নির্মাণ হয় তখন আমরা একটা অ্যাজামশন আমাদের জায়গা থেকে করি, এবং সেটা আরেকজন মানুষই যেহেতু করেছে আমরা বুঝতে পারি যে নাটকের দিকে যাচ্ছে। কিন্তু জীবন নাটকটার নাট্যকার স্বয়ং সৃষ্টিকর্তা, সুতরাং এই নাটকটা বোঝা আসলে খুব মুশকিল। যে কারণেই আমরা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। খুবই দুর্দান্ত একটা মোমেন্ট, পুরো জীবনটাই হেস্তনেস্ত ধ্যাস্ত বা যাই বলি না কেন হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, যখন মানে নিজের বাসার কাজের মেয়ে এসে হাজব্যান্ড সম্পর্কে এই ধরনের কথা বলে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, মাত্র 2 মিনিটের বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation is ice, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি আরজি কিপ্রি আপনাদের সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আবিদা সুলতানার কাছে। জি, আপনি যেখানটায় ছিলেন যে কাজের লোক এসে বললো যে বিপু বিপু নামে তো উনি পরিচিত নন কোথাও, এটা শুধু আপনার না, আপনি ব্যবহার করেন। কারণ আমাদের এই অনুষ্ঠানে যদি সে শুনে সে বুঝতে পারবে। সে বুঝুক, কিন্তু আমাদের অনুষ্ঠানের যে এথিক্সটা সেটা হচ্ছে কারো সামাজিকতা যেটা কখনো না না লাগে। এটা আমার শর্ট ফর্ম ছিল তাকে। উইথ ডিউ রেসপেক্ট বিপু, আপনি যেহেতু গল্পটা যদি শুনে থাকেন আপনি বুঝতে পারছেন কে। আমরা অবশ্যই আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ শো না, আমরা অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেইমার দিই, এবং সেই জায়গা থেকে আপনার প্রতি আমাদের রেসপেক্ট আছে, এবং আমরা আপনাকে ছোট করছি না, হেও করছি না, আপনার কোনো পরিচয় কোনো কিছুই আমরা এখানে এক্সপোজ করছি না, এবং কোনোভাবেই আমরা এটা মানে যাতে আপনার সম্মানে আঘাত না লাগে সে বিষয়টা আমরা খেয়াল রাখছি। আমাদের এই শোটা ইনভেস্টিগেটিভ না, ইনভেস্টিগেশন শো হলেও আসলে এই ধরনের শো হয় না কোথাও। সো সেই জায়গা থেকে কারো সম্মানে আঘাত লাগুক, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হোক, এটা আমরা কখনোই চাই না। আর যদি সেটা হয়ে যায় কোনোভাবে, সেটা আমাদের একেবারেই অনিচ্ছাকৃত। জি বলুন। তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি কি হ্যাঁ আসতে পারে তো, কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে তো কখনো এই টাইপের কথা শুনিনি। আচ্ছা, বলার পরে আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে? বলে কি না আপু, উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা করেন আমার মানে মন মানসিকতা, আমি তো বলেছি তুমি ওর সামনে বলতে পারবা, যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি। আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনার সেটাই বলেছেন। হ্যাঁ, তখন বলে হ্যাঁ পারবো। আমি বলছি, তুমি শিওর তো? পরে যদি মিথ্যা করিস তাহলে কিন্তু আমি তো চড়া দাঁত ফালাই দিব। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করি নি, কারণ আমি আসলে কী শুনলাম, কীভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানাইনি, কারণ নিজের পছন্দের বিয়ে তো একটা তো নাক থাকি ভাই। এমনিতে ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে বিয়ে করেছি বা ফ্যামিলির ঝামেলার কারণে অ্যাগেনস্টে গিয়েছি, ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি কি কুল হলাম, আমার হাত পা কাঁপছে, আমি খাইতে পারিনি, ভাত সরাই দিল। ও আসছে রাতে 11:30 কি 12টার দিকে। ওদের টাইমিং কিন্তু উল্টা পুল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম। ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা করে রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়। তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে। তারপরে রাতে 2:30-3টা কোনো ঘুমাইতে পারতাম না। আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাতটা খাওয়া পর্যন্ত এসে বসে যাবেন, আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তো আমি তাসলিমা একটু এদিকে আয়, কাজের মেয়েটা নাচবে, তাসলিমা একটু এদিকে আয়, দরকার আছে একটু রুমে আয়। তো রুমে আসলো, 2টা কাজের লোক, একটা কিন্তু জানে না আবার এই কাহিনী হয়েছে যে আরেকটার সম্বন্ধে। আপনার বয়স কত ছিল? একই এজের আমরা, আপনার একই এজের ছিল। 1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল। তো 2টা কাজের লোক, তো আইটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি। তো এখন এই জিনিসটা আমার ফুপ্পি হতে জানতে পারে ও যখন চলে যাবে, ও কেন গেল। আমার ফুপ্পির কাছে যাতে হয় দিয়ে আসি, দেন ফুপ্পি একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আচ্ছা, আমার মাথায় তখন সব এগুলো ঘুরতেছে। তো আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100%। মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন। হ্যাঁ, তো আমি বেডরুমে দরজাটা লাগিয়ে দুজনকে একসাথে করে আমি তাসলিমা কী হয়েছে বল। ও মাটিতে বসে, তো ও বিছানায় বসে, তাকিয়ে আছে। হ্যাঁ কী হয়েছে, কী ওকে ডাকছো কেন বেডরুমে? আমি বলছি কী হয়েছে, কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি। ভাইয়া আমার রুমে গেছে। আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে
ভাইয়া আমার সাথে থাকতে চাইছে। আমি কি থাকতে চাইছে মানে কি? এখন ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না। ভাইয়া আমার লোকে ছুঁইতে চাইছে, জামাই বউ যা করে তা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও ও খালি কাজুমিটাকে বলছে তুই রুম থেকে বেরো। অলরেডি তুইতে চলে আসে, যেখানে আমি রুম থেকে কোনোদিন তুই শুনি নেই ভাইয়া। কাজুমিটাকে বলছে তুই রুম থেকে বেরো। আমি ওটা বলতেছি রুম থেকে বের হবে কেন? ওটাও তো একটা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, ওটাও তো একটা সমাজ হয়ে। তা আমি বলছি ও রুম থেকে বের হবে কেন? আগে বলো আমাকে, কি ও যা বলছে এটা সত্য কিনা? তুই এই রুম থেকে বের হ। তুই বের হয় রুম থেকে এমন করতেছে, ও বের হয়ে গেল, দরজা লাগাইলাম আমি। কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা? ও ধাপাধাপ দাঁড়ালো, ভাই দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপাধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ। আমি বলছি কোথায় যাচ্ছ? উত্তরটা দিয়ে যাও। কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যেতে পারবা না, যেতে পারবা না। ওই সঙ্গে ধাক্কা দিল, আমি যা পিছনে ওপরে গিয়ে পড়বো, বের হয়ে গেল। উত্তর না দিই, রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে। তো বের হয়ে গেছে, আর আমি আমি আমার তো ওয়েট করে কান্না করে। মানে ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে আমি যাচ্ছেন? কিন্তু বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো। ওকে চার্জ করার অপশন কেউ তো ধাপ করে উঠলো, ভাইয়া প্যান্ট চেঞ্জ করতেছে। এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো? না না, কখনোই না। এরকম কোনো সিন পার্টি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগা নেই। হ্যাঁ, আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা বসে, এটা কি সত্য কি না, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন? আমার খুব জোরও শাওয়ার করছি না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে। ও তারপর তো বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসলে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য সামনে থেকে, না মারার উদ্দেশ্যটা আমি এখন সত্য বলবো। বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি যে দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নেই। সে ভোর 6টার সময় আমাকে ফোন দিল। খুব স্বাভাবিক, রাতের বেলা তো অফিসগুলো খোলাই থাকে চ্যানেলের, এডিট কারণ করা। বুঝতে পেরেছে, হ্যাঁ, ওখানে গিয়ে অফিসের কাজ করে। এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না, সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে আমি সরি, ভুল হয়ে গেছে। আমি বলছি, কি ভুল হয়ে গেছে? আমি বাসায় আসি, তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করো না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমার আর কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টে আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করি না, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে। হি ফিল সরি, ওকে ওকে, অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ, আমি ধরেই নিয়েছি পুরুষ মানুষ, ফাইন। আমি যদি মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নাই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, ফাইন, ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না। আমার ভিতরে ভয়টা ঢুকে গেল। ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম, ওকে। তো এরকম 10-15 দিন গেল। এখন আম্মুর কাছে আবার কাজে মেয়ের ক্ষেত্রে কি করলেন, ওকে বের করে দিলেন? না, ও তো ট্রু বলেছে, ও মিথ্যা বলে আমাকে বের করতাম, ও তো থাকতে দেয়নি। ভাই আমাকে বলেছে, ও না করে দিয়ে দরজা লাগাই দিছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো। আমি তো কেন বের করবো? আমার হাজব্যান্ড প্রস্তাব দিছে, তাহলে তো আমার হাজব্যান্ডকে বের করে দেওয়া উচিত। ওকে না, ওটা মানুষ না। আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল। তো আম্মুর বাসায় আমি আসি আবার থাকছি। পরের দিন সকালে গেছি, যেয়ে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিষয়, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারে ধাক্কায় আমাকে রুম থেকে বের করতে হয়েছে। তো সেকেন্ড জিনিস আবার হইলো, আমি তখন আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল, সুন্দর যে মেয়েটা, সেটার জন্যই হচ্ছিল? বাকি মেয়েটার ক্ষেত্রে বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বারও একই বিষয়। তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিনস তুমি এটা ভুল করো নি, ফার্স্টের বাড়িটা। তোমার ইন্টেনশন ছিল এটা? হ্যাঁ। দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। প্রথমবার আচরণ সেকেন্ডবারের আচরণ কিন্তু এক না। সে আমাকে সে দিচ্ছে, আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর ওর সে হয় যে করলে করছি, তুই কী করতে পারবি করগা। এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো, করলে করছি তুই কী করতে পারবি করগা, দরকার হলে আমি আরও করবো, ওরা তো কিছু করতে পারি না, তখন আবার কইরেই দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিয়েছে ভদ্রভাবে, তখন মেয়েটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি ভাই আমি কোনোদিন আমার লাইফে তুই তো করে শুনিনি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে। আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো। তো এরপরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, কিলো ধীরে ধীরে ব্যাক করতাম। তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, কারণ আমি ভাবছি ছোটো তো, ওটা তো ছোটো, ওটা তো কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে। আর আমি তো কাউকে শেয়ার করে দিয়েছি, কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো? এটা মান ইজ্জত, মান সম্মান, যার সঙ্গে শেয়ার করবেন সেখানে সম্মানের প্রশ্ন। আর একটা জিনিস আমার হচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে, এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে
আমি কাজের মেয়েদেরকে ছোট করে বলছি না, তারাও একটা মানুষ, কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ, আমি কি কাজের মেয়েদেরকে দেখতে এত খারাপ? আর আমার কি নেই যে একটা কাজের মেয়ের কাছে আসলে যাওয়া লাগে? আয়না দাঁড়িয়ে কি করতেন? তাকিয়ে দেখতাম নিজেকে, কি নাই ভিতরে ভিতরে আসলে নিজেকে অনেক ছোট করে ফেলা বিষয়গুলো। আর যদি আপনি কারোর সাথে শেয়ার করতে না পারেন তাহলে আরও ছোট হয়ে যান। ভেরি টিপিক্যাল স্টোরি, প্রিয় শ্রোতা, খুবই কঠিন একটা গল্প। আমি এই ধরনের গল্প পাইনি কখনো, আমি এত গল্প শুনেছি। স্ট্যাটাস আপনি কাউকে জানাতে পারছেন না, আপনাকে হ্যাপি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে। আমি অনেক সুখে আছি, আমার হচ্ছে সুখে কেউ নেই, এটা বলাটা না তখন পাপ। আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া, আর আপনি যখন সুখে নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয়, অনেকটা কষ্ট মনে হয়। তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আই এম হ্যাপি, আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড হয় না, আমি খুব সুখী। ট্রু। তো তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো বা সুন্দরী, তাই হয়তো এটার জন্যই প্রবলেম। ঠিক আছে, পরে দেখলাম যে না, ছোটোটার ক্ষেত্রেও একই প্রবলেম শুরু হলো। তো ওই একটা পর্যায়ে প্রতিদিনই হয়, প্রতিদিন তার সাথে আমি স্টে দিই, ঝগড়া হচ্ছে তার সাথে আমার। একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়, তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে একটা প্রমাণের চিন্তা করতেছিস, তো তোটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে। আমি খুব জেদি মেয়ে ছিলাম, আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা যেগুলো চলতেছে, কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নেই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো। অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিব না, আরে সরি ক্লাস করবো না, আমি পরীক্ষা দিব। আব্বুকে তো ছেলে হয়ে গেছে, তুই সুখে আসছিস, তুই সংসার করতেছিস, তোর পড়াশোনা দেখি দরকার। আমার কথা শুনে আমি পড়াশোনা করবো, আমাকে মূর্খ বললো কেন? সে একটা সার্টিফিকেট হলে আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলে আমার লাগবে। থ্যাঙ্কস টু হিম, সে আমাকে তো মূর্খ বলে গালি দিয়েছিল। থ্যাঙ্কস টু হিম, আসলে থ্যাঙ্কস থাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে, প্রভাবশালীদের। সো প্রবলেম হয় না, বাসায় 2টা টিচার রাখা হলো। তো আমার হাজব্যান্ডের শেষে তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সব কিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাইনি। আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে যাচ্ছি, সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে যাচ্ছি সেটা আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপরে ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজের মেয়েদের সামনে। তো আমি পাশাপাশি এখন একটু একটু করে বাসা টিচার রাখা হলো, ইংলিশ অঙ্ক একটা, অ্যাকাউন্টিং আর একটা। খুব স্বাভাবিক হলো একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে এই প্রশ্নটা করা উচিত হবে কিনা। আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে, বিশেষ করে এই মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন যেহেতু আপনি আনের সামনে দাঁড়াতেন? এখনো পর্যন্ত এই বিষয়গুলো না, আমি তো নাচ বুঝিনি আপনি সময়। ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, রাইট। নাচের মেয়ে যেহেতু আমি নাচ করতাম, সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম। তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে, তারা আমাদের কমন ধরতেছে না, তার মানে কি এটা নাকি? আমি একবারই বলেছি, আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলে তো আসলে এত প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও ওটাতে কোনো বাধা দেয় না, কারণ পরীক্ষাই তো দিতে পারে, ও শিওর ছিল আমি তো পাশ করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না। ওকে। ফাইন। আর আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি রাতে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল তো যে আমার গিয়ে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল। তারা চাচ্ছিলেন পড়াশোনা করে, আব্বু চাচ্ছিল না, অসুস্থ হয়ে যায় যদি। আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা, সে তো চাইবে যে আমার তার ছেলে আমি পড়াশোনা করো। রাইট। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না। বাসায় টিচার রাখা হলো 2টা, টিচার আসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেমগুলো চলছে। তো একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরানটা থাকে। আমি একদিন পুরানটারে ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমার গায়ে হাত দিতে পারে, এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগায় কাজের মেয়েটার পা জড়িয়ে ধরে বলি তোর আমার বোন লাগিস প্লিজ, তো পা ধরি, কারণ ও চলে যাও মানে হচ্ছে আমার ফুটবল কাছে কথাটা চলে যাও। তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউটব্রাস্ট। হ্যাঁ, তখন আমার বাবা মা একটু জানে না এগুলো। তো পা ধরি তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, দুজন মিলে। হ্যাঁ। তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজব্যান্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয়, এবং তো please কাউকে বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় ছিল, আপনারা প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কী করবো? ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলি আমাকে বিচার দিচ্ছে, সে আটকে রাখছে। লজিক ডেফিনেটলি লজিক। আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাস সেটা। কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, এরকম অনেক কাজের লোক আছে, তাদের ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে।
আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, এই মেয়েটাকে আসলে আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বলি, একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজব্যান্ডের মান ইজ্জত রাখতে গিয়েও তাকে কত কিছু করতে হয়। একটা হাজব্যান্ড আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরে বড় কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো আর কোনো কাজ নেই। আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। I agreed. On that point, I agreed. তো আমার কথা হচ্ছে যে ওকে বিদায় করা মানে এটা, তো এভাবে চলতেই থাকে। তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিকই প্রবলেম, নট ও ভুল করছে। তো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টাররা আছে আসলে বলেন আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ হয় না, হাজবেন্ডের বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন। তাহলে কি কিছু আছে? কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞেস করতাম না, ঝামেলা করতাম না। তো আমি এরকম শুটিংগুলোতে প্রায় যাওয়া শুরু আগ্রহ দেখা। মানে সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি হ্যাঁ, কিন্তু ওকে মানে আজকে তো মিডিয়ার একদম 12টা বাজিয়ে দেবেন আপনি, আমার যেটা মনে হচ্ছে। ওকে, বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড। জীবন গল্প, এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলের মানুষ সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজে যে জায়গাটা গিয়ে আঙুল করুক না কেন, বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করবো। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কী কারণে সংসারটা কী অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। যে কোনো মানুষের জীবনেই হতে পারে, হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয়। যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন, সুতরাং আমরা বিষয়টা কীভাবে না দেখি। ওকে, তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে, সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলোও বাড়তে থাকে। সন্দেহ হতে থাকে ওই কনভার্সন। আমি তাকে তো আর এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে দিয়ে, আমি অনেক মানে বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করতাম। তা হয়তো চলো তোমার শুটিংয়ে যাই, আমিও শুটিংয়ে যেতাম। কিসের শুটিং করতো? প্রোগ্রামগুলোতে বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে, বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো তারা টিভিতে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি নামগুলো না বলি, না, না। তো হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলোতে সে শুটিং করতে, শুটিং হয় না বিভিন্ন হাউসে হয়, যে এই সামনে হাউস থাকে না, তো তখন ভাইয়া একটা বাসা কাজের মেয়ে ছাড়া না, সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টার থেকে ছেড়ে দেয়। এটা আপনার খুব স্বাভাবিক, আপনি সন্দেহটা করতেন না। করতেই পারি আমি, হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ, তো আমি শুটিংগুলোতে যাওয়া শুরু করি, এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি। অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে গিয়েছে না। তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে, আমি অনেক প্রেশারে থাকি, আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে, ডাক্তারদের কাছে রেগুলার যাই, মানসিক টেনশন। মোহিত রামান স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ, উনি আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে পারেন, বাট আমার হাজব্যান্ড সো কল তার সে জেনে যাবে আমি তার ওয়াইফ, এই কারণে সে যায় না। মোহিত রামান আগে থেকে তাকে শুনে বলে সে যায় না। তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা আছে, যেটা আমি আসলে প্রতিটা মানসিক রোগীর জন্য দিতে চাই, যে আসলে যে সমস্ত ওয়াইফদের হাজব্যান্ডরা এরকম বাহিরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি বুঝি, তো তাদের জন্য একটা সে, তো মোহিত কামাল স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দেয় যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শীষ করে আসো, তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয়। তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শীষ করার, পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস নেই, তুমি ভাইবো না সে ফিলিংসের শুধু শুধু তোমার সাথেই করে, তুমি তার ভয়। এটা আপনাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আই নো দ্যাট। তো ঘুমের ওষুধ বাড়তে থাকে, তো আমার এসএসসি সামনে, তা আমার বাবা আমাকে একটা কথা বলতে থাকে, মা তুই ফেল কর, তাও তুই আমার পরীক্ষার জন্য প্রেশার নিস না, তুই ফেল কর। আর আমার মানে ভাই বলতে থাকে, দেখ মানিজ্জত আমাদের ফ্যামিলি থেকে ফেল করে না, তুই 1.90 পায় কাটায় কাটায় পাস করিস, কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল। তো ভাইয়া হালার রহমতে পরীক্ষা দিই 4.19, ওকে, কোনো ক্লাস করা ছাড়া। Not bad. এইসব সংসারের মানসিক টেনশন সব কিছু নিয়ে পড়াশোনা, বাচ্চাও তো বড় হচ্ছে, বাচ্চাকে পালছি আমি, এখানে বেবি কথাটা একটু পরেই বলবো, বাচ্চা পালছি আমি। তো তো যখন রেজাল্টটা আসে ওই আমাকে ফোন দিয়ে বলে যে এটাকে আসলেই তোমার রোল নাম্বার। ও শকড থাকে, তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম মিঠু, রোল নাম্বার। কিন্তু অনেক ভালো করছো, কারণ ওরা ধরে দিয়েছিল আমি ফেল করবো, স্বাভাবিক। আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর জীবন গল্পের এই জায়গাটা থেকে আমরা আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে রয়েছে এখানে আবিদা সুলতানা। তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজি কিপ্রিয়া নামে, অবশ্যই লাইক দিতে ভুল করবেন না।
জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, is truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ। যারা জীবন গল্পে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 হ্যাঁ বলুন। তো এভাবে এসএসসি কমপ্লিট করি আমি। ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা একটা ইংলিশ মিডিয়ামে ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো এরকম ও আমার ছেলের কখনো কোনো ডাক্তারের কাছে বলেন টিকা দেওয়া বলেন কোনো কিছুতে কিন্তু ও যায় না। আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি। ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে। তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না, এই ভাইবাটা আমাদের বাপ মাদেরই হয়। হ্যাঁ, তো আমি যাই, ও যায়, ওই একদিনই শেষ। তো সে তো সকালে যায়, রাতে তার আসার কোনো ঠিক ঠিকানা নাই। তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে একটা মেয়ে, এরকম রাত বিরাত তাকে ফোন দিতে থাকে। আচ্ছা, প্রেজেন্টারটা তো একটা দিতে দূরের সময় কী কাজ? এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার আমাকে বলতেছে সে প্রেজেন্টার রাইট, বাট আসলে নাম্বারটা সেভ করা না। এখন ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের, তো নাম্বারটা সেভ করা না। তো দেন আমি নাম্বারটা বের করি এবং আমি যে নাচ করতাম মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে। আমি মেয়েটাকে চিনতাম যে নামটা সে বলছে, এখন বর্তমান প্রেজেন্টার তার, কিন্তু নাচ করতো। তা আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিই যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজব্যান্ডের সাথে সে কাজ করছে, নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা? আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়ের নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো 2-3টা প্রোগ্রাম হতো সাপ্তাহিক, হ্যাঁ, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা না। তো রাতে 2টা-3টা বাজে কিসের প্রেজেন্টার? দেন আমি তার সাথে রাগারাগি করে একদিন, যেটা 12টার পরে তুমি যখন বাসায় ঢুকো, রাত 2টা-3টা বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢুকার পর সেটা রাত 12টা হয়ে যায়, তুমি আর ফোন পিক করতে পারবে না। ওকে ফাইন। হঠাৎ করে তুমি ঘুম ভেঙে দেখি সে পাশে নেই। পাশে নেই। তো আমি উঠে গিয়েই দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর সাথে ফোনে কথা বলছে। আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলি কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে। আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, যেন সে ফিরলে আমাকে দেখে। নট আমি লুকিয়ে শুনছি, কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো, কিন্তু ও তো গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তার তো আর পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি দাঁড়িয়ে আছি, তো সেই যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে, ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে। তখন আমি হাসতে হাসতে ততদিনে আসলে আমার কিছু নয়, তার প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজব্যান্ডের প্রতি, সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না, ফার্স্ট, সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা বোধটা থাকতে হয়, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। তো আমি যদি সে 10 বছরের বড় হোক আর আমার সেম এজই হোক আমার হাজব্যান্ড, আমি তাকে শ্রদ্ধাই না করি, তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান, প্রেম, ভালোবাসা আর কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তো আমি যখন সে পাল্টা ঘোরার পর আমাকে দেখে, আমি তা হাসি দিয়ে তাকে বলি শেষ, চলো ঘুমাতে যাই, বলে আমি ঘুমাতে চলে যাই। গিয়ে আমি বাড়ির চাপা দিয়ে ভাই কীভাবে কান্না করেছি আমি জানি। আজকে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না, আমি হাসছি, কারণ আমি জানি আমি যেহেতু একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম, কোনো ফ্রেন্ড ছিল না, আমি বিষয়গুলো একা কীভাবে ভিতরে ডিল করেছি এটা তো ও জানতো। ওর কথা হচ্ছে স্বাভাবিক না, আমি যেটা একবার মেনে নিয়েছি। না, ওর তো নিজে থেকেও একটা ভয় থাকা উচিত ছিল। আমি মানে প্রত্যেকটা মানুষকে তো নিজের জায়গা থেকে জাজ করে, তো আমি যেটা জাজ করছি এখন কি বল না সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি ভেবেই বলবেন, ঠিক আছে, কিন্তু ওর জায়গা থেকে একটা ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। ভয় পাওয়াটা স্বাভাবিক জায়গাটা নাম্বার 1, যে ও আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলি যে স্ট্যাটাসটা, এটা ওর স্ট্যাটাসের চাইতেও ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস। নাম্বার 2, সেটা হচ্ছে যে
ও তো আপনাকে সব কিছু জেনে জেনে বিয়ে করেছে। কনভার্সন ডিসঅর্ডার ইস মারাত্মক রকমের ডিসঅর্ডার। তো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে, ও তো নিজেও একটা বিপদে পড়বে। ওর তো কিছু যায় আসে না ভাইয়া, কারণ আলটিমেটলি আমাদের ফ্যামিলিতে ডিভোর্স বারটা নাই, সো সেকেন্ড বিয়ার হচ্ছে না। আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা, আমার সুখ হচ্ছে ও, এটা ওর ধারণা। সো আমাকে হ্যাপি করে, এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল। Yeah. ওকে, কারণ আমি তো কাঁদছিলাম, আমি ওর পা ধরতাম, পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ। ও সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট প্রিয় শ্রোতা। এতক্ষণ পরে আমার কথা বলার জায়গা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট আমি এতক্ষণ ধরে শুনছিলাম। একটা মানুষ যদি ভুল করে এবং সেই ভুল করা অবস্থায় আপনি বুঝতে পারছেন যে এই মানুষটাকে আপনি অনেক লাভ করেন এবং আপনি যদি তার উইকনেসটা শো করেন, আপনার উইকনেসটা, লাভের উইকনেসটা, তাহলে আপনি গেছেন। মূল কথা হচ্ছে যে সে আরও বেশি খারাপ করতে থাকবে এবং আপনার কিছু বলার থাকবে। ভাইয়া সে তো ও একটা পার্সনই ছিল না যে কিনা আমাকে ফার্স্ট বুঝতে পারতো, ওনার ধারণা ছিল, Right. ও তো ওই পার্সনটাই ছিল। সো আপনি যেটা করছিলেন যে কোনোভাবেই হোক না কেন তাকে ফেরানোর চেষ্টা করছিলাম। ওকে, ফাইন। ও তো একটা মানুষের প্রতি, একটা মেয়ের প্রতি এরকম ছিল না। আমি বললামই তো আমি শুরুতে যে আমি বুঝিয়ে গিয়েছিলাম ততদিন নিজের ক্যারেক্টারিস্টিক পাবো। ফাইন। আপনি যে রেসপেক্টেড যে সাইকিয়াট্রিস্টের কথা বলেছেন, ওনার সাথে কি বিষয়গুলো ডিসকাস? হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিল ওকে সহকারে নিয়ে আসতে, বাট অত যাবে না। ওকে, এসো ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অলসো, বিকজ আমরা যতদূর জানি যে এটা সাইকিয়াট্রিকের ভাষায় Yeah. কোনো একটা মানুষ কেউ একটা মানুষের সমস্যা, বলেছিল যে কাউন্সিলিং এর দরকার আছে, ওর দরকার আছে ছিল, বা সে তো যাবে না। আর হ্যাঁ, ও একজন এত বড় স্বনামধন্য প্রফেসর, ভাই ওকে যেতে পারে বলেন? ওকে ফাইন। আমাদের দেশে এই একটা বড় সমস্যা, মানসিক সমস্যা আছে নাকি এটা মনেই করি না আমরা। হ্যাঁ, এবং এটা যে একটা ট্রিটমেন্ট হতে পারে এটাও আমরা রোগ, জ্বরের মতো, অসুখের মতো, Right. একটা ফোড়ার মতো, এটা আমরা বুঝি না। আমরা ভাবি যেটা অনেক বড় পাপ। শিট, ওর মানসিক রোগ মানে পাগল, ও তো সব গেছে, রাইট। ও সব চলে গেল, এই টাইপের কিছু। তো এরকম ও কথা বলছে, আমি দিন চলে আসছি এই কথাটা বলে। তো তখন আমি আমার ফ্যামিলিকে জানাই। পরের দিন সকালে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা, এই আমি আমার ফ্যামিলিকে জানাই। বাবা মানে বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন অলরেডি 3.5 বছরের উপর। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে, ওকে, ধানমন্ডিরই একটা ভালো বড় পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে। তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসে। দেন এই প্রথম বলি যে গত 3 বছরে 3.5 বছরে আমার লাইফে কী কী হয়েছে। কাকে বলেন? বাবা মাকে। ওকে, আমার মা কান্নাকাটি, আমার বাবা চুপ, আমাকে যেতে দিবে না, অ্যাজ ইউজুয়াল যেটা আটকায় আপনি জানতেন পরিণতিটা কি হবে, কারণ এটা বলার পর আপনার বাবা নিশ্চয়ই ওর কাছে যেতে দেবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ। তো আবার অ্যাজ ইউজুয়াল সে আসে, ঘরোয়া মিটিং হয়েছিল, তো আসলে বলার কিছু নেই ভাই, ঘরোয়া মিটিং হয়েছে, মাপ চেয়েছে, আমি আর করবো না, ভুল হয়ে গেছে, সবার শুনে গেল। হ্যাঁ, আমার দুলাভাই বোন টোন সবার সামনে আমাকে আবার নিয়ে গেল এই কথা বলে, আর করবে না সে। তো তো মানিজ্যতার প্রশ্ন না, এরকম একটা সিরিয়াস ইস্যু। ওটা আমি অলরেডি 3.5 বছর পরে বলেছি ফ্যামিলিকে। ভাইয়া অন্য মেয়েরা তো অনেকে শুই পড়লো বাবা বাড়িতে বলে দেয়, আমি তাও করিনি। অনেক মেয়ে আছে। না, আপনি অনেক চেষ্টা করেছেন অফকোর্স, এবং আপনার জায়গা থেকে চেষ্টা করাটা এটা অস্বাভাবিক ছিল। হ্যাঁ। হ্যাঁ। তো হচ্ছে কিন্তু আমার বাবার কথা ছিল মানসিক প্রবলেম, তো ওষুধের ডোজ বাড়ছে কিনা। ততদিনে আমি অলরেডি 25 mg ঘুমের ওষুধ খাই। 25 mg ইজ হিউজ। আপনি একটা খেলে 3 দিন 4 দিন উঠতে পারবেন। আমি জানি 25 mg একটা সাধারণ মানুষের জন্য অনেক। প্রতিদিন একটা করে রাতে আমার খেতে হবে, ঘুম হয় না আমার। ওর টেনশনে ওর কি হলো, সন্দেহ থাকতো আর রাত্রে লেট হইলে আর কান্নাকার সাথে। না তখন যে আপনাদের প্রোগ্রামগুলো শুনতাম বিভিন্ন ও যখন আপনি জীবন গল্পগুলো শুনতেন। হ্যাঁ, আপনি তখন মেবি আরেকটা সাউন্ড বেশি কিছু। হ্যাঁ। হ্যাঁ, আমি এগুলো শুনতাম। দেন হচ্ছে ওই অন্য দিনগুলো তো রাত্রেবেলা অনেক ভালো ভালো নাইস গানগুলো তারা, আমি তখন এগুলো শুনতাম। ইটস ট্রু, গান মানুষের অনেক বড় হেল্প করে, ফিল করে। হ্যাঁ, যেটা থেকে কিওর হওয়ার জন্য। তো আমি তোর জন্য ওয়েট করতাম ভাই, ভাত বেরিয়ে ওয়েট করতাম, ভাত না খেয়ে। ও যখন রাতে 3টা বাজে, 6টা বাজে, 5টা বাজে ও আসতো, তারপর আমি ভাত খেতে যেতাম। কারণ আমি ভাবতাম লোকটা আমাদের জন্যই তো আসলে কষ্ট করছে, না খেয়ে আছে, ও বাসায় আসুক, তারপর আমরা ভাত খাই। আচ্ছা। দেন আমি ওর সাথে খেতে বসতাম এরকম। মানে আসলে এখন বলবো ভুল করেছি যাই হোক। হ্যাঁ, এই লোকদের ক্ষেত্রে, হ্যাঁ। কারণ অতিগুলো দাম দিচ্ছিল না, তাই না, ওই মোমেন্টের ক্ষেত্রে। তো এরকম বাসা থেকে মাপটা চায় আমাকে নিয়ে যাওয়া হয়। ম্যারেজ ডে থাকে আমার, তার আগের দিন আমি বাসায় যাই কি একটা কাজে। তো পরের দিন আমার ম্যারেজ ডে, একটা থাকতে হয় আমাকে, পরের দিন সকালে ম্যারেজ ডে। হ্যাঁ, তো আমি সে তাড়াতাড়ি করে বাসা থেকে বলে চলে আসি যে আম্মু আমার ম্যারেজ ডে, আজকে ওকে কি বাসায় গিয়ে রান্নাবান্না করে সারপ্রাইজ দিব। অলরেডি চলছে 4 নম্বর ম্যারেজ ডে। হ্যাঁ, তো আমি বাসায় আসি, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার নিজের ভাইয়ের, একমাত্র ভাইয়ের। তো এগুলো নিয়ে ব্যস্ত, তো একলা থেকে আমি পরের দিন সকালে ম্যারেজের জন্য বাসায় চলে আসি। গিয়ে আমি দেখি ও ঘুমাচ্ছে, তো আমি ওকে যে আসলে উইশ করার জন্য আমি হাক করে উইশ করবো, ঘুমাচ্ছে। আমি যেদিকে ওর হাতে না 2-3টা ব্যান্ডেজ লাগানো, দেখো অপারেশন না বললেই না, হাতে 2-3টা ব্যান্ডেজ লাগানো হাতে, এরকম প্লাস্টার টাইপের গুলো দিয়ে, ওয়ান টাইম যে প্লাস্টারগুলো পাওয়া যায় এগুলো দিয়ে। তো কী হয়েছে হাতে? ব্যান্ডেড। হ্যাঁ, ব্যান্ডেড লাগানো, সরি। তো আমি যে কী হয়েছে হাতে, এত ঘুমানো, আমি না এরকম টান দিয়েছি। টান দেওয়ার পরে ও লাফ দিয়ে ঘুম থেকে উঠেছে। আমি দেখলাম ভাই সিগারেট দিয়ে 10-12টা এরকম ফুটা 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 করা হাতে।
সিগারেট দিয়ে সে হাতে ফুটা করেছে। হ্যাঁ, এরকম 10-12টা ফুলের মতো পুড়িয়ে গেছে হাত। তো আমি সাথে সাথে কান্না করে দিই, কী হয়েছে তোমার এখানে হাতে? কান্নাকাটি করছি। আমি বুঝেই যে সিগারেট দিয়ে পড়ানো, কী হয়েছে? হ্যাঁ, এর মধ্যে আমার আব্বুকে ফোন দিয়েছি, মোবাইল থাকে, আব্বু ওর হাতে কী হয়েছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার হাত পুড়িয়েছে, বাসায় আসো। তো আব্বু, আম্মু, আমার ভাই আসলো। আমার ম্যারেজ ডে কিন্তু আজকে, আমি তো করেছি রান্নাবান্না করবো, সকালে চলে আসি বাবার বাড়িতে। আমি ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে এগুলো হাতে। কাজের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম হাতে কী হয়েছে। কাজের মেয়েরা বলতেছে অলরেডি আমি কাজের মেয়ে চেঞ্জ করে ফেলেছি, এর ভিতরে একটা বয়স্ক মহিলা রেখেছি, একটা মেয়ে রেখেছি। তো মেয়েটাকে নিয়ে আমি চলে যেতাম বাইরে থাকলে রাত্রেবেলা, বয়স্ক বুড়া মহিলাটাকে রেখে যেতাম। ওইটাকে তার কিছু করা সম্ভব ছিল না। ও গড, সেফটি ভাইয়া, হাসবো না কাঁদবো, ওকে আমি আজকে ইটস ট্রু। আগে আমি বুঝতে পারছি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। অফকোর্স ইট ইজ, অফকোর্স ইট ইজ। ওকে, তো তো মেয়েটাকে নিয়ে আমি চলে গেছি। বয়স্ক মহিলাটা তো আছে বাসায়, টেনশন নেই। ওটা আর কী বা করতে পারবে, সে কিছু তো করতে পারবে না, আমার রাস্তা আমি বন্ধ রাখছি। এটা আমার মাথায় এইটা কাজ করে না, দেখেন কতটা বোকা, যে আসলে এখানে বয়স্ক মহিলা বা মেয়ে দিয়ে কথা না, ওরই তো প্রবলেম, ওরই তো ক্যারেক্টারিস্টিকের প্রবলেম। আমি ভাবে কত জায়গায় আটকাতে পারবো, বা যার কাজই হচ্ছে মিডিয়া রিলেটেড, পসিবল। তো আমি যখন ওকে প্রেশার ক্রিয়েট করি একটা পর্যায়ে, তখন সে দেয় যে ওই মেয়েটার জন্য হাত পুড়িয়েছে, ওই মেয়েটাকে লাভ করে। কাজের মেয়ে যে বাসায় যে ছিল, যে আপনি বের করে দিয়েছেন। জানিস না, অলরেডি যে প্রেজেন্টার, অতদিন তার সাথে প্রেম। ও আচ্ছা আচ্ছা, তাকে আমি খুঁজতেছিলাম যে নাম্বারটা সেভ করা না, বাট রাতে 2-3 সময় ফোন আসে। ভেরি ইন্টারেস্টিং। মানে ওই প্রেজেন্টারকে সে লাভ করে, তার জন্য সে হাত পুড়িয়েছে। তার সে, বাট আমি তো জানি সে একটাকে লাভ করার মতো পাপি না। আর যদি আমি এখনকার যুগের ভাষা বলি, সেটা হচ্ছে এরকম পাপি না যে সে একজনকে লাভ করবে। যাই হোক, মানে ওই মেয়েকে ওর হাতে আনতে একটু আসলে কষ্ট ছিল, সেই মেয়েকে ওকে ট্রু লাভ বোঝাতে হয়েছিল। উনিও এখনও মিডিয়াতে কাজ করছেন, প্রেজেন্টার, মানে এখনও প্রেজেন্টার, উনি অভিনেত্রী। উনি সুন্দরী যে প্রতিযোগিতা ওখান থেকে এসেছেন, নামটা আমি বলতে চাচ্ছি না। এবং তার বাবা হচ্ছে সরকারি। আর না যাই, এটা তার পার্সোনালিটিকে অনেক বেশি পরিমাণে এখানে ডিসকাস করবে, সো আমি চাই না ওটা আনতে। না, আমি নাম কারোই বলছি না, আমি বলবো না, আমি কেন শুধু আরেকটা মেয়েকে না সেটাই করবো। আমি এটা আপনার ম্যারেজ ডের দিন আপনি এটা চান? হ্যাঁ, ওদের হাতে অলরেডি এরকম পোড়ানো। তো আমি যখন এগুলো ওর মুখ থেকে বের করতে পারবো, ততক্ষণ আমার বাবার গুলশান থেকে চলে আসে, আমি ধানমন্ডিতে। তো চলে আসার পরে আমার বাবা অন্য রুমে যায়, আমার বাবা তার সাথে কথা বলা একটু বন্ধ রাখে তখন থেকে। ফাইন, যখন থেকে যে বাসায় বিচারটা বসে জানতে পারে, তার আগে আমার বাবা অনেক হ্যাপি ছিল, ভাবতে যে আমার মেয়েকে অনেক হ্যাপি রাখছে, আমি একটু লাভ করে আর কি লাগে, এই টাইপের কিছু। তো আমাকে আমার ছেলের পড়াশোনার মানে বেতনটাও চালাতো, বাট ভর্তিটা অনেক মোটা একটা অঙ্ক পেমেন্ট করা লাগে ইংলিশ মিডিয়ামে স্টার্টিংয়ে, ওটা আমার বাবা দিয়ে দিয়েছে। দেন মাসিক বেতনটা ও দিত, এরকম। মানে যেখানে একটু ভারী অ্যামাউন্ট লাগে, ইভেন ওর বোনের বিয়ে হয় মাঝখানে, বোনের কানে গলার যা গোল ছিল সব আমার বাবা দিয়ে দিয়েছে। ও চায়নি, বাট আমার বাবার কথা ছিল আমার জামাইয়ের জন্য কষ্ট না হয়। ও জাস্ট খাবার খরচ সাম দিয়েছে, আমার ননদের বিয়ের খরচও আমার বাবা বিয়ে করেছে, ওকে বলতেও হয়নি, নিজে থেকে আমার বাবার কথা ছিল যে আমার এই মেয়েটা কিছু লাভ দিয়ে রেখেছে, সুখিয়ে রেখেছে, আর কি লাগে। তো ততক্ষণে বাবারা চলে আসে। আব্বু ড্রাইভারকে দিয়ে নেভানোল পাউডার আর নাই টাইপের ওষুধ আছে, কাটা চিরার মধ্যে দিতে হয়, শুকিয়ে যায় ঘাটা হলে এরকম। তো আমি কাঁপতেছি আর হচ্ছে ওষুধ দিতেছি, তা আব্বু জিজ্ঞেস করছে কী হয়েছে হাতে। দেন আমি তখন আব্বুকে সব বলি। ওর সামনেই? হ্যাঁ, তখন আমার আব্বু ফাইনালি ওর সাথে মিটিংয়ে বসে, না ওই রুমে এখানে বসে। যে আব্বু ডিরেক্ট বলে তুমি জব ছেড়ে দাও, তোমার কিছু করা লাগবে না, যে জবে তোমাকে অন্য মেয়েদের কাছে যেতে হয়, তুমি জব ছেড়ে দাও, তোমার বাড়ি লাগুক, তোমার গাড়ি লাগুক, যা লাগুক, আমার মেয়েকে আমি আরও 2টা বাড়ি দিয়ে দিব, যাতে ওইটার ভাড়া দিয়ে আমার মেয়ে চলতে পারে, যা লাগুক ডিল কর এক প্রখর, তুমি আমার মেয়ের কাছে থাকো, তুমি অন্য মেয়ের কাছে যাও না, তোমার জব করা লাগবে। হোয়াট আ ফাদার হি ইজ। বিরতি নেব প্রিয় শ্রোতা। মানে আমি তো একটা সন্তানের বাবা হয়েছে রিসেন্টলি, সো আপনি যখন বলছেন তখন আমি আমার মেয়ের কথা চিন্তা করছি। আমার জায়গাটা থেকে আসলে মানুষরা ভাবতে পারে অনেক টাকা আছে তো টাকা দিয়ে কি মেয়ে সংসার বাঁচাতে চাচ্ছে না, আসলে বাবারা তখন বোকা হয়ে যায়, বুঝে না কি দিয়ে সুখ কিনবে। আসলে এটা তো সমাধান না, বাট আপনার বাবা মানে জান প্রাণ ছেড়ে দিয়ে দুটো দিক দেখেছে, একটা হচ্ছে পরিবারের সমস্ত সদস্যরা হ্যাপি হোক, আর এটা হচ্ছে কীভাবে পয়সা রোজগার করা যায়, এবং সেভাবেই চেষ্টা করেছে। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা। হোয়াট আ স্টোরি ইট ইজ। ছোট একটা বিরতির পর রাত 1টার সময় আমরা ফিরছি। আজকের এই গল্পটা একটু লম্বা হচ্ছে এবং আমার মনে হয় যে অনেকেই শুনে সাহারি খেতে যাবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর আজকের গেস্ট যিনি, তার ছবি দেওয়া আছে আমার পেজে www.facebook.com/kibria.rj KEBRIA.RJ, পেজে আছে RJ কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবে। তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই পেজের মাধ্যমেই করতে হবে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। Love, hate, challenge, motivation, is to impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার গেস্ট, যিনি তার কাছে আবারও বলছি তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj KEBRIA.RJ। পেজটি RJ Kibriya নামে আছে এবং ওখানে আমার পার্সোনাল আইডিও আমি শেয়ার করেছি, চাইলে আপনারা ওখানে ফলো করতে পারেন। যেখানে ছিলাম আবিদা, তারপর আমার বাবা তার সাথে এইভাবে কথা বলে, তো তার সে ছিল যে আমি জব ছাড়তে পারবো না, আমি আর কি পারি বাবা, যদিও আমি মাস্টার্স কমপ্লিট করেছি তারপরও, তো ঠিক আছে এরকম আর হবে না। তখন আমার বাবা সে তাহলে ওই প্রেজেন্টারের ওই প্রোগ্রাম তোমাকে বন্ধ করে দিতে হবে না, তো ওই প্রেজেন্টার বাদ দিয়ে দিতে হবে, যদি না করো তাহলে আমি আমার মেয়ে নিয়ে যাবো। সেটা এখতিয়ার তো ওর কাছে নাই প্রেজেন্টার চেঞ্জ করে একটা নাকি? তো ও কি বলছিল তো এই মুহূর্তে? ও তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আমার বাবার কথা ছিল যে যেই মেয়েকে ঝামেলা হয়েছে ওই মেয়ে তোমার প্রোগ্রামই করার দরকার নেই। তখন ও বলছিল যে বাবা তাহলে আমাদের তো অ্যাটলিস্ট জব রক্ষার একটা হলেও তো প্রোগ্রাম করতে হবে, শুধু শুধু আমাকে বেতন দিতে রাখবে না কোনো চ্যানেল। তখন সে বলছিল যে ওকে ফাইন, তো এই প্রোগ্রামটা তোমাকে বন্ধ করতে হবে এনি হাও।